আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। ঐক্যমত্যের ভিত্তিতে ইসি গঠন করে নির্বাচনের রোড ম্যাপ দিতে প্রধান উপদেষ্টাকে বিএনপির আহ্বান। জামায়াতের সর্বোচ্চ গুরুত্ব রাষ্ট্র সংস্কারে। ৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে সংস্কারের পরই জানা যাবে নির্বাচনের সময়। সরকারের প্রতি সব রাজনৈতিক দলের সমর্থন। ৪ বছর আগে যুক্তরাজ্যে পণ্য গেলেও রপ্তানি মূল্য বুঝে পায়নি ৩৬ গার্মেন্টস শিল্প। বন্ধের পথে $৫ বিলিয়ন রপ্তানিকারক ওইসব প্রতিষ্ঠান। দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সেনা, পুলিশ ও আনসার মোতায়েন সহ পর্যাপ্ত ব্যবস্থা। অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য সবাইকে সহযোগিতার আহ্বান। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। রাজনীতিবিদ, ভক্ত, সহকর্মীদের শেষ শ্রদ্ধা। এবং শরীয়তপুরে মুক্ত স্কাউট, স্থানীয় তরুণদের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য ধরিত্রী গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর বিএনপি মহাসচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টারও প্রথম অগ্রাধিকার নির্বাচন। সংলাপ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, রাষ্ট্র সংস্কারেই তারা সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। ৯ অক্টোবর সংস্কার ও নির্বাচন নিয়ে প্রস্তাব জানাবেন তারা। রাহুল রায় রিপোর্ট। ১২ ও ৩১ আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে ২ দফা সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার তৃতীয় দফার সংলাপ, যার শুরু বিএনপির সাথে আলোচনার মধ্য দিয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির ৫ সদস্য নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা করেন। পরে তিনি জানান, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সহ বেশ কিছু স্থানে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, তবে বেশি গুরুত্ব পেয়েছে নির্বাচনী রোডম্যাপ। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করার কথা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি না। উনি আমাদেরকে যেটা বলেছেন, যেটা আমাদের ১ নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের ১ নম্বর প্রায়োরিটি। অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন এবং তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। বিএনপির পরই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে দলের আমির জানান, রাষ্ট্র সংস্কারেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর ৩টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী ৯ তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তৃতীয় দফার প্রথম দিনের সংলাপে আরও অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে নেয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তিনি বলেন, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। সংলাপে সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন। সাদি মাহমুদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর তৃতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় প্রাধান্য পায় রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের কাজের অগ্রগতি। উঠে আসে জনগুরুত্বপূর্ণ নানা বিষয়। পরে সংবাদ সম্মেলনে সংলাপের আদ্যোপান্ত তুলে ধরা হয়। জানানো হয়, রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন অনুষ্ঠানের কথা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা এসেছে, কিন্তু সবগুলো বিষয়েই মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে। আপনি যেটুক রিফর্ম করবেন সেটা কতটুকু আসলে সময় লাগছে সেটা দেখার বিষয়। আর ইন দ্য মিন টাইম যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। তো এখনই আমরা টাইমটা বলতে পারছি। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। জুলাই গণহত্যার সাথে জড়িত সবাইকেই বিচারের আওতায় আনার কথা জানানো হয়। অ্যাডমিনিস্ট্রেশনে যেই জায়গাতেই যেখানেই ফ্যাসিবাদের দোসররা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে, অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি যে এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে। জনগণের দুর্দশা কমাতে শিগগিরই দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ৪ বছর আগে পণ্য গেছে যুক্তরাজ্যে, তবে রপ্তানি মূল্যের পুরোটা এখনও বুঝে পায়নি ৩৬টি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান। এতে $5 বিলিয়ন রপ্তানিকারক ওইসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যের ক্রেতা ডেভেনহ্যাম দেউলিয়া হওয়ার ফলে সৃষ্ট জটিলতায় আইনি মার প্যাচে বাংলাদেশি প্রতিষ্ঠান এক্সপো ফ্রেইট লিমিটেড EFL তাদের প্রায় ১৩০ কোটি টাকা দিচ্ছে না। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং চলমান শ্রমিক অসন্তোষের কারণে বিপর্যস্ত মালিকদের জন্য বিষয়টি এখন মরার উপর খাড়ার ঘায়ের মতো বলে মন্তব্য করেছেন তারা। রিজভিন আজার রিপোর্ট। ২০২০ সালে যুক্তরাজ্যের কোম্পানি ডেভেনহ্যামের কাছে পোশাক সরবরাহ করে বাংলাদেশের ৩৬টি গার্মেন্টস। করোনাকালে ১৫০ বছরের পুরনো পাবলিক লিমিটেড কোম্পানিটি দেউলিয়া ঘোষণা করে, ফলে বিপাকে পড়েন ওই ৩৬ রপ্তানিকারক। এরপর ডেভেনহ্যাম ভেন্ডর্স কমিটি গঠন করে আদালতের মাধ্যমে পাওনা আদায়ে উদ্যোগ নেন তারা। প্রায় $৮ কোটি ক্ষতির মধ্যে কিছুটা ছাড় দিয়ে এরই মধ্যে সিংহভাগ অর্থ পেয়ে গেছেন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা। তবে ডেভেনহ্যামের মনোনীত ফরওয়ার্ডার এক্সপোর্ট ফ্রেইট লিমিটেড $১.২১ কোটি সমান প্রায় ১৩০ কোটি টাকা আটকে রেখেছেন। অভিযোগ তাদের ফলটা হলো যে গুডসের যে টাইটেল অফ দ্য গুডসের যে নিয়ম আছে, বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে, এটা হলো যে বায়ারকে গুডস কোনোভাবে পেমেন্ট গ্যারান্টি ছাড়া দিতে পারবে না, এটাই হলো আইন। ডেভেনহ্যামের থেকে উই ডোন্ট হ্যাভ এনি ক্লেম। আমাদের বক্তব্যটা হলো EFL কেন আমার টাকা না পেয়ে আমাদের গুডসটা তাদেরকে দিল। ক্লিয়ার? আমি তো EFL কে দিতে বলি নাই, আমি বলছি আমি যখন টাকা পাবো তখন তুমি গুডস দিবা। ERF মিলনায়তনের সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত মালিকরা বলেন সর্বোচ্চ 15 দিন অপেক্ষা করবেন তারা। EFL এবং অন্যান্য ক্যারিয়ারদের 15 দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে। তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা সমস্ত গার্মেন্টস কোম্পানি থেকে EFL কে ঘেরাও করতে বাধ্য হব। এখন অ্যাকচুয়ালি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এখন দেশের যে অবস্থা, মানে গার্মেন্টসের যে সিএম, আমরা আর বাংলাদেশ ব্যাংকও আমাদেরকে আর সময় দিতে চাচ্ছে না, নাম্বার 1।
যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সময় না দেয়, আমাদের প্রত্যেকের ব্যবসা, এখানে আমরা প্রায় যারা আছে 42টা ভেন্ডর, আপনাদেরকে শুধু একটা ছোট করে বলতে পারি যে মিনিমাম সবার সম্মিলিত এক্সপোর্ট প্রতি বছরে মিনিমাম $5 বিলিয়ন। আমাদের সবার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যেতে বাধ্য যদি বাংলাদেশ ব্যাংক আর সময় না দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে ডেভেনহ্যামের মনোনীত কোম্পানি এক্সপোর্ট ফ্রেইট লিমিটেডের ক্যারিয়ার কোম্পানি মার্সেক লাইন পাওনা পরিশোধ করে দিয়েছে। বাকি ক্যারিয়ার কোম্পানি হ্যাপাক লয়েড, জিবিএক্স, বিএলপিএল, টিপিএল এবং স্কাইওয়েজকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ৭১ ও ২৪-এর চেতনায় সংবিধান সংশোধন করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ব্যাপক দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, দমন নিপীড়ন সহ দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিও চিত্রে জাকিয়া আক্তার রিপোর্ট। চট্টগ্রামে সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক কর্মসূচিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধন বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা। উঠে আসে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংক সহ নানা খাতের দুর্নীতি ও লুটপাটের বিষয়গুলো। ৭১-এর চেতনাও থাকবে, সেক্ষেত্রে বর্তমানে ২০২৪-এর চেতনাও থাকবে। একটি সুনির্দিষ্ট কোন রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষা কমিশনে তাদেরকে শিক্ষার মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। কোনো মুক্ত খাদ্য নিরাপত্তাহীনতা করতে পারি। তার জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে শিক্ষার যে বাজেট সেটা আরো বাড়ার কথা ছিল, সেটা না বেড়ে আরো দিনের পর দিন কমতে আছে। দুদককে সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠন, ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন সহ বিভিন্ন বিষয় উল্লেখ করে আগামীতে দেশ পরিচালনায় কি কি সংস্কার করা দরকার তা তুলে ধরেন রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা। যে প্রথম আমাদের যে জিনিসটা দরকার, ভেদাভেদ, হিংসা এবং জাতীয় ঐক্য, এই ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার। জাতিকে পুনর্গঠন করার জন্য জাতিকে যে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে ৫৩টা বছর, এইখান থেকে জাতিকে উদ্ধার করা দরকার। আর তার নিজস্ব কোনো বিবেক বলতে নাই, সে বিবেক দেশে কথা বলতে পারবে, যে বিবেকে তাকে বাধ্য হয়ে দলের দাস হিসেবে ভোট দিতে হয়, এটাকে সংশোধন করা দরকার। শেখ হাসিনার সরকারের এই ১৫.৫ বছরে দেশ থেকে প্রায় ১৭ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, $১৫০ বিলিয়ন। অতএব এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যারা এই 2/3 মেজরিটি পাবেন তাদের মধ্যে সংবিধান পরিবর্তনের নিজেদের সাথে এক ধরনের প্রবণতা দেখা যায়। সে ৭৩ সাল থেকে শুরু করে গত সংসদ পর্যন্ত একই ব্যবস্থায় আমরা লক্ষ্য করছি। সিজিএস এর নির্বাহী পরিচালক বলেন, ফলাফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সংবিধান সংশোধন করবেন কিনা বা সংবিধান পুনর্লিখন করবেন কিনা, এটা নিয়ে আলোচনা হতে পারে। সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সংলাপে শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী, ক্ষুদ্র উদ্যোক্তা, নারী সংগঠক, স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্ত আলোচনায় অংশ নিয়ে সংস্কার বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সব ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে পর্যাপ্ত পরিমাণে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় এবছর 2,12,000 আনসার সদস্য মোতায়েন করার কথা জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে ৮ই অক্টোবর। পূজা উদযাপনে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান জানান। শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি, শান্তিতে বসবাস করছি।
এখানে সবার, এদেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি। অসাধু কেউ সুযোগ নিয়ে উৎসবের আমেজ যেন নষ্ট করতে না পারে, সেজন্য ৩২,৬৬৬টি পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় মোতায়েন থাকবেন আনসার সদস্য। এই প্রথমবারের মতো আমরা আমাদের সাধারণ আনসারের পাশাপাশি ব্যাটালিয়ন আনসারের যারা সদস্য আছে তাদেরকে মোবাইল স্ট্রাইকিং টিম প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা নিয়োগ করেছি, যাতে কিনা মোবাইল স্ট্রাইকিং টিম যারা থাকবে আনসার সদস্যের, তারা যেন দ্রুততার সাথে সেই জায়গায় গিয়ে যদি কোনো হুমকি থাকে সেটা মোকাবেলা করতে পারে। দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিবি প্রধান বলেন, মন্দিরে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা অবস্থান করবেন। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 3:15টায় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাঙনের ঠিক 4 বছরের মাথায় ফের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে গণফোরাম। এই লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনে ঢাকায় জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। 30শে নভেম্বর জাতীয় সম্মেলন সম্পন্ন করতে 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান জানিয়েছেন, হাজার হাজার নেতাকর্মীর আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। দেশের পট পরিবর্তনের পর ফের ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। মোস্তফা মহসিন মন্ডুকে চেয়ারম্যান ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে দলটি। প্রতিষ্ঠার 27 বছর পর 2020 সালে 2 ভাগে বিভক্ত হয়ে যায় ডক্টর কামালের গণফোরাম। ওই সময় দলটির সিনিয়র নেতারা কামাল হোসেনের নেতৃত্ব থেকে বেরিয়ে আসেন। অপরদিকে কামাল হোসেনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হন কিছু নেতা। দলটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ডক্টর কামালের চাওয়া এবং নেতাকর্মীদের আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই দলটা আবার ঐক্যবদ্ধ হয়ে জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, এবং যারা বিভক্তি তৈরি করেছিল তারাই আবার ডক্টর কামাল হোসেনের কাছে আসেন এবং তার জীবদ্দশায় যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এই প্রস্তাবটা আসে। এবং ডক্টর কামাল হোসেনও সবসময় জাতীয় ঐক্যের কথা বলেন, ফলে উনিও চান যে ওনার দলের মধ্যে একটা বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠিত হোক। বিগত সরকারের সমালোচনা করে মিজানুর রহমান জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে অশুভ রাজনীতি করার কোনো সুযোগ নেই। ছাত্র জনতার গণবিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতির একটা নতুন ধারা সূচিত হয়েছে। এই নতুন যে ধারা, যেটা জনগণের আকাঙ্ক্ষিত রাজনীতি, এর বাইরে এই ধরনের অশুভ রাজনীতি করার সুযোগ এখন আর বাংলাদেশে নাই। এই জন্য আমি মনে করি যে আমরা যারা রাজনীতির মাঠে আছি সব দলগুলোর মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হচ্ছে, এটা আমার বিশ্বাস। এখন সুস্থ রাজনীতির এর কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ গণফোরামের নতুন নেতৃত্ব নির্বাচনে আগামী 30শে নভেম্বর হবে জাতীয় সম্মেলন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিনোদনের স্মার্ট দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে 10ই অক্টোবর মুক্তি পাচ্ছে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র। সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ এবং তাসনিয়া ফারিন সহ অনেকে। সুলতানা হিমু রিপোর্ট। আমি যতদূর জানি যে আমাদের দেশেও এরকম একটা ঘটনা ঘটেছিল। 2007 সালে ময়মনসিংহে একই পরিবারের 9 জন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেই আদম পরিবারের আত্মহত্যার ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ চক্র। বিনোদনের স্মার্ট দুনিয়া OTT প্ল্যাটফর্মে
মুক্তি পাচ্ছে 20 পর্বের এই ওয়েব সিরিজ। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সংবাদ সম্মেলনে সিরিজের নির্মাতা ভিকি জায়েদ জানিয়েছেন, সিরিজটিতে ভিন্ন কিছু ধারণা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। পৃথিবীতে অনেক এরকম ইনসিডেন্ট আছে যেখানে শেয়ার্ড ডিলিউশন হয়েছে। আই থিঙ্ক আমেরিকাতে 1979-এ এরকম হয়েছিল, একসাথে 1000 মানুষ সুইসাইড করেছিল। এই ব্যাপারগুলো আমাদের কন্টেন্টে এসেছে। তো এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে ঘটেছে, ফার্স্ট টাইম ঘটেছে তা না। চক্র সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, শাহেদ আলী, মার্শিয়া শাওন, একে আজাদ সেতু সহ অন্যরা। এই কাজটার মধ্যে না অনেক কিছু আছে, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে মিস্টিরিয়াস, থ্রিলার, হরর যেটাই বলেন। আর 20 পর্ব এক্সাইটমেন্ট ধরে রাখা বা ফিল ধরে রাখা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং, ইজ আ ভেরি টাফ জব ফর দ্য টিম, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ডিফারেন্ট, মানে সিরিয়াল পার্সপেক্টিভ থেকে, বিকজ এরকম কাহিনী নির্ভর শুধুমাত্র মানে গল্পটাকে প্রেজেন্ট করার জন্য যে সিরিজটা নির্মাণ করা হয়েছে, সেই ধরনের সিরিজ খুব একটা হয়নি বাংলাদেশে। নিজস্ব সংস্কৃতির মধ্য থেকে সময় উপযোগী কন্টেন্ট নির্মাণে আইস্ক্রিন সবসময় কাজ করবে বলে জানান আয়োজক ও পৃষ্ঠপোষকরা। চক্র নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে সব শ্রেণী পেশার মানুষের কাছে, যারা এই প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি সচল, তাদের সবার কাছে খুব জনপ্রিয় একটি সিরিজ হিসেবে আছে। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং আমাদের যতটুকু সম্ভাবনা আছে সেটুকুকে যদি আমরা কাজে লাগাতে পারি, অবশ্যই আমাদের ওটিটি প্ল্যাটফর্ম অনেক ভালো একটা জায়গায় যাবে। হোপফুলি একটা খুব ভালো সিরিজ হবে, ভিকি জায়েদ সবাই জানেন। তো হোপফুলি আমরা সবাই 10 তারিখ চক্র দেখব, এবং আবারই একই কথা বলছি, চক্র দেখার সময় সাথে এক কাপ ইসমানী মির্জা পড়তে রাজি থাকে। 10 অক্টোবর বিকেল 3টায় আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ চক্র। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিতে অংশ নেয় মুক্ত স্কাউট ও স্থানীয় তরুণ সমাজ। বাসযোগ্য ধরিত্রী গড়তে বৃক্ষরোপণ কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। মানবসৃষ্ট নানা কারণ ও প্রাকৃতিক দুর্যোগে পরিবেশ ও প্রকৃতির ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে সারা দেশের মতো শরীয়তপুরেও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। গাছের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে কার্বনকে কমিয়ে আনার। 2030 সালে 45% যদি আমরা কার্বনকে কমিয়ে না আনতে পারি, তাহলে কিন্তু একটা বিশাল বিপর্যয় হয়ে যাবে, এবং সারা পৃথিবীতে কিন্তু ঝড়, জলোচ্ছ্বাস বলি নানা ধরনের দুর্যোগ বেড়ে যাবে, উষ্ণতা বেড়ে যাবে। সুতরাং আমাদের যদি কার্বন নিঃসরণকে আয়ত্তে আনতে হয়, তাহলে কিন্তু আমরা যত বেশি পারি গাছ লাগাতে হবে, এবং সারা বাংলাদেশে যত বেশি গাছ লাগাবো ততই কিন্তু আমরা উপকৃত হব। তাহলে আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাণ প্রকৃতির বিস্তারে কর্মসূচিতে অংশ নেয় তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। বৃক্ষরোপণের মাধ্যমে একমাত্র সম্ভব যে আমাদের বৈশ্বিক উষ্ণায়নটা হচ্ছে, এর ফলে যে তৈরি মরুকরণ এবং অনাবৃষ্টি এটা নিরসন করা। তাই আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা জানাতে চাই সবাই আপনারা বৃক্ষরোপণ করুন। বৃক্ষ নিধন আমরা যদি সকলে মিলে বন্ধ করি, তবেই আমরা বাংলাদেশকে সবুজ শ্যামল বাংলাদেশে পরিণত করতে পারবো। আমরা সবাই মিলে গাছ লাগাইতেছি পরিবেশ বাঁচার লিগা, এভাবে সবাই গাছ লাগায় তাহলে পরিবেশ আরো ভালো হবে। সবুজ সাজাই বাংলাদেশ আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করেছি। পরিবেশ রক্ষার্থে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যাতে এই আন্দোলনে আমাদের সাথে অংশগ্রহণ করে। আমরা ছোট বড় সকলে মিলেমিশে যদি গাছ লাগাই এবং গাছ রক্ষা করি, তাহলে পরিবেশ সুন্দর হবে। সবুজায়নে সাধুবাদ জানিয়ে রোপিত গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সবুজে সাজাই বাংলাদেশ একটি প্রশংসনীয় উদ্যোগ। আসুন আমরা গাছ লাগিয়ে বৈশ্বিক উষ্ণতা রোধ করি আর সবুজ বাংলাদেশ গড়ে তুলি। সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এবং এই উদ্যোগের সুফল আমরা অচিরেই পাবো বলে আমি আশা করি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দেশব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, তারই অংশ হিসেবে আজকে আমরা শরীয়তপুরের
এই বৃক্ষরোপণ কর্মসূচি করলাম। এইভাবে যদি আমরা সামনে এগিয়ে যাই, সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমাদের ছায়া সুনিবিড় সুজলা শ্যামলা বাংলাদেশ গড়ে তোলা যায়, সেটা আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমাদের যে বৈশ্বিক উষ্ণতা, আমাদের যে আবহাওয়ার যে বিরূপ পরিস্থিতি, সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। যদিও আমাদের 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কিন্তু এখন প্রকৃতি দেখাচ্ছে মাত্র 3টা রূপ এখন আছে। একটা হলো গ্রীষ্ম, গরম, আরেকটা হলো শীত, আরেকটা হলো বর্ষা। সুতরাং বৃক্ষরোপণটা অপরিহার্য। সবার অংশগ্রহণে বিপর্যস্ত পরিবেশ প্রকৃতি আবারও সবুজ শ্যামল হয়ে উঠবে, প্রত্যাশা সবার। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। আমাদের এবারে প্রসঙ্গ আই স্পোর্টস। জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বক্তারা ছাত্র জনতার আন্দোলনে হামলাকারীদের দ্রুতই বিচারের আওতায় আনার আহ্বান জানান। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গড়ার মাধ্যমে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার কথা বলেন বক্তারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সিরাত উদযাপন কমিটির সিরাতুন নবী মাহফিল। মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে মাহফিলে বিভিন্ন ওলামায়ে কেরাম সহ রাজনীতিবিদ ও নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী আদর্শে জীবন গড়ার আহ্বান জানান বক্তারা। আমাদের জীবনে এই দেশের জন্য, ইসলামের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য আলহামদুলিল্লাহ আমরা অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র মেরামতে সিরাতকে সংযুক্ত করার কথা বলেন তারা। অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পী গোষ্ঠী সহ খ্যাতনামা শিল্পীরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে: লেবাননে আকাশ ও স্থলপথে ইসরায়েলের হামলা অব্যাহত। ড্রোন হামলায় স্ত্রী, কন্যা সহ হিজবুল্লাহ কমান্ডার নিহত। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। ইংলিশ মিডিয়াম স্কুল লর্ডসের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সাংস্কৃতিক এই আয়োজনে স্কুলের শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশন করেছে। অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, সঙ্গীত শিল্পী আরিফুর রহমান আগুন অতিথি ছিলেন। শিক্ষার্থীরা যেন সমাজ ও সংস্কৃতি সম্পর্কে যথাযথ ধারণা নিয়ে বেড়ে উঠতে পারে সেই বিষয়ে শিক্ষক এবং অভিভাবকদের যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। এবারে রয়েছে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। লেবাননে আকাশ ও স্থলপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের উত্তরে বেদাউই ক্যাম্পে ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার, তার স্ত্রী ও 2 কন্যা নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 2000-এরও বেশি লেবাননি। তাদের মধ্যে শিশু 127 ও নারী 261 জন। হিজবুল্লাহ দাবি করছে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে হামলা চালাচ্ছে।
এমনকি ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেছে এবং হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে 15 লাখের বেশি মানুষ সিরিয়া সহ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় 18 জন নিহত হয়েছেন। এই নিয়ে গাজায় মৃতের সংখ্যা 41,825 জনে দাঁড়িয়েছে। ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত 15টি এলাকায় বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অন্তর্জালে মুক্তি পেল লুডু মিউজিকের উদ্যোগে নতুন গান টেম্পো। সন্ধ্যায় গ্যালাক্সি মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। গানটির প্রকাশ উপলক্ষে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী শওকত আলী ইমন। আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী জুয়েল মোর্শেদ, বেলাল খান, রাবেয়া সেতু, সাদিয়া আফরিন, গ্যালাক্সি মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সঙ্গীত শিল্পী সজীব দাস সহ গানের কলাকুশলীরা। কৃষি সংবাদ। লক্ষ্মীপুরের 5টি উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যায় মৎস্য ও কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্যে প্রায় 1476 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে জেলায় 42,285 জন খামারির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 247 কোটি টাকা। লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। লক্ষ্মীপুরের 5টি উপজেলায় দীর্ঘদিনের বন্যায় মৎস্য ও কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। উজান থেকে নেমে আসা পানির চাপ ও লাগাতার বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখনো পানিতে ভাসছে হাজার হাজার মৎস্য ও কৃষি খামার। আমার 3টা দলের মাছ চলে গেছে। একটা হলো 95%, একটা হলো 1 একর 20, একটা হলো 30%। প্রায় 15 লক্ষ টাকার মতো আমার মাছ চলে গেছে। লক্ষাধিক টাকার মাছ ছিল, কিন্তু বন্যার পানিতে সবগুলো প্লাবিত হয়ে গেছে এবং আমার মাছের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। 6 লাখ টাকা দিয়ে কিনছি, এই মাছ চলে গেছে কিন। এই দেনা মনে করেন দেনা আসি দেনা দিতে পারি না, কিভাবে দিয়ে আমি পুকুরে প্রায় 1 লক্ষ টাকার মাছ গত 15-20 দিন আগে ছাড়া হয়েছে। বন্যার আগে সবগুলো মাছ চলে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তাদের পুনর্বাসনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। টাকার একটা হিসাব করেছে আমাদের মৎস্য সেক্টরের কত ক্ষতি হয়েছে। আমাদের প্রায় 247 কোটি টাকা আমাদের এই মৎস্য চাষিদের খামারিদের লস এবং ক্ষতি সাধিত হয়েছে। এটার ক্ষেত্রে আমরা এখন যেটা অ্যাসেসমেন্ট করেছি খরচটা, বাকি আমরা এদের আমাদের চাষিদের জন্য কি করা যায় সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টা অবগত করব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। পানি কমার সাথে সাথে তীব্র নদী ভাঙনের দিশেহারা লালমনিরহাটের তিস্তা তীরবর্তী বাসিন্দারা। মাত্র 2 দিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি সহ শত শত বিঘা ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। মিজানুর রহমান মিজুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পানি কমে বন্যার রেশ কাটলেও স্বস্তি আসেনি তিস্তাপাড়ের জনপদে। চলমান তীব্র ভাঙনে লালমনিরহাটের দাওয়াবাড়ি, পাটিকাপাড়া, মহিষখোঁচা, খুনিয়াগাছ ইউনিয়নের শতাধিক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সহায় সম্বল হারিয়ে জীবন জীবিকা নিয়ে অনিশ্চিত শূন্যতায় হাজারো মানুষ। ভাঙতে ভাঙতে আমাদের এই যে ফসলি জমি, এখানে 15-20টা বাড়ি ছিল, ভেঙে গেছে। আজকে ওইদিকে ঘর বাড়ি নড়াচ্ছে, বাড়ি সারাচ্ছে। আমাদের উজানেও ভাঙন হচ্ছে, আমাদের ফসলি জমিগুলো ভেঙে যাচ্ছে। হঠাৎ পানি আছে, পানি কমে যে আমার বাড়িঘর তো সব ভাঙি গেছে। আমরা কোনো ত্রাণ সাহায্য চাই না, কোনো ইলিপ সিলিপ কিচ্ছু চাই না। আমরা শুধু চাই এখানে স্থায়ী একটা বাঁধ, আমরা যেন এখানে বসতি গড়ি থাকতে পারি। জিওব্যাগ ফেলে সাময়িক ভাঙন রোধের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। যখন যেখানে যেটা প্রয়োজন, যে আমাদের টিম আছে সব সময় অ্যালার্ট আছে, সব সময় আমরা যোগাযোগ করতেছি। যখন যেখানে যেটুকু দরকার আমরা জিওব্যাগ জিওটিউব দিয়ে সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করে যাচ্ছি।
প্রতি বছরই নদী ভাঙনে দীর্ঘ হচ্ছে সর্বস্ব হারানোদের তালিকা। সংকট সমাধানে আশ্বাস নয়, দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে: অর্থনীতি পুনরুদ্ধারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ব্যবসায়ীদের তাগিদ, রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আহ্বান। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। অর্থনীতি পুনরুদ্ধারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রিজার্ভ বাড়ানোর দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক করার পরামর্শ দিয়েছেন তারা। পরিস্থিতির উন্নতি না হলে কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসরে দেশের রিটেল শিল্পের 50টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেল ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেল ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম বলেন, রিটেল অ্যাওয়ার্ড তাদেরই প্রদান করা হয়েছে যারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে এবং উদ্ভাবনকে সাফল্যের চাবিকাঠি হিসাবে গ্রহণ করেছে। প্রতিযোগিতায় 57টি প্রতিষ্ঠানের 349টি মনোনয়ন জমা পড়ে। 31টি বিভাগের 33টি উদ্যোগকে বিজয়ী এবং 17টি উদ্যোগকে অনারেবল মেনশন সম্মাননায় ভূষিত করা হয়েছে। পাট ও বস্ত্র এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, কেবল নরসিংদীতেই নয়, বিদ্যুৎ সমস্যা সারা বাংলাদেশের। এই সমস্যা নিরসনে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। নেপালের সঙ্গে 50 মেগাওয়াট বিদ্যুতের জন্য চুক্তিও হয়েছে। শনিবার নরসিংদী তাঁত শিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। পরে নরসিংদীর ইউএমসি জুট মিল পরিদর্শন করেন তিনি। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আব্দুর রৌফ, তাঁত বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সংস্কার ও বৈষম্য দূর করার লক্ষ্যে লেখক অ্যাক্টিভিস্ট ফোরামের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ইসলামিক ফাউন্ডেশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা সহ 20 দফা দাবি তুলে ধরা হয়। লেখক অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত অনুষ্ঠানে লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন। দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পে কৃতিত্ব অর্জনের জন্য 31 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা দিয়েছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক প্রকাশনা বাংলাদেশ মনিটর। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে 25টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পিটার এ সিমন। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব ছিল প্রাইম ব্যাংকের। কানাডায় বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি আসাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, আবৃত্তি, গান পরিবেশনার মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। মাল্টিকালচারাল ফিল্ম মিলনায়তনে কানাডা টরন্টো ফিল্ম ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। হিমাদ্রি রায়ের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এনায়েত করিম বাবুল, আমিনুল ইসলাম খোকন, মনীষ রফিক, কবিকন্যা শাওলি, কবিপুত্র আসিফ চৌধুরী সহ অন্যরা। কবি আসাদ চৌধুরীর কবিতা ও তার দীর্ঘ সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। গত বছর 5 অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে কবি আসাদ চৌধুরী কানাডার অটোয়ায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর।